দেখ, আগের ক্লাসে আমরা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে ডিসকাশন করেছিলাম। তার আগের ক্লাসে বেসিক ক্লাস অফ থার্মোডাইনামিক্স অর্থাৎ থার্মোডাইনামিক্স জিনিসটা কি সেটাকে নিয়ে কমন কথা আলোচনা করেছিলাম। এবং আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কি বিভিন্ন থার্মোডাইনামিক যে প্রসেসগুলো আছে সেই বিভিন্ন থার্মোডাইনামিক প্রসেসগুলোর সম্বন্ধে একটু ডিটেলস ডিসকাশন করব। তো সেই থার্মোডাইনামিক প্রসেসগুলোর মধ্যে ফার্স্ট যে প্রসেসটাকে নিয়ে আমরা আজকে ডিসকাশন করব সেটা হচ্ছে কি সম আয়তন প্রক্রিয়া, অর্থাৎ যাকে আমরা বলছি কি আইসোকোরিক প্রসেস, রাইট? তাহলে আমাদের প্রথম কথা আসছে কি, দেখ আইসোকোরিক প্রসেস। তাহলে এখান থেকে হেডিং নিয়ে নে, যাকে নিয়ে আমরা ডিসকাশন করব আইসোকোরিক প্রসেস। তাহলে যাকে আমরা বলছি কি এক কথায় সম আয়তন প্রক্রিয়া। এই আইসোকোরিক প্রসেসের ফার্স্ট যে আমরা টার্মটাকে শিখলাম সেখান থেকেই আমাদের ইম্পর্টেন্ট কথাগুলোকে বলতে থাকবো। প্রথম কার ইম্পর্টেন্ট কথায় আসছে না, সেটা হচ্ছে দেখ আইসোকোরিক, আইসো মানে সমান, কোরিক মানে কার্টিলেটেড, ভলিউম ডিলেটেড। মানে এখানটাতে ফার্স্ট যে কথাটা শিখে নেব সেটা হচ্ছে কি ভলিউম অফ দ্য গ্যাস ইজ কনস্ট্যান্ট। ওকে, তাহলে গ্যাসের ভলিউমের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখ ভলিউম কনস্ট্যান্ট, সেটাকে আমাদের ম্যাথসের টার্মে লিখলে কি দেখবো, ভি ইজ কনস্ট্যান্ট। তাহলে যদি ভি কনস্ট্যান্ট হয় তখন আমরা বলবো কি চেঞ্জ ইন ভলিউম অর্থাৎ ডেল্টা ভি সেটা ইকুয়াল টু কত আসবে, 0। তাহলে দেখ সিম্পল ফার্স্ট কথাটা থেকে এটুকুনি কথা কিন্তু আমরা সবাই বলে দিতে পারবো। এবারে দেখ গ্যাসের ইকুয়েশন আমরা কত শিখেছিলাম, আমরা সবাই শিখেছি ফর 1 মোল অফ গ্যাস ইকুয়েশন সবাই কত শিখেছিলাম, দেখ সবাই জানি পিভি ইকুয়াল টু আরটি। এখানটাতে দেখ আমরা বলছি কি ভলিউমটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে লিখতে পারবো কি পি ইজ প্রপোর্শনাল টু টি। যদি দেখ প্রেসার টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল হয় তাহলে আমরা এই কথাটাও লিখতে পারবো, জাস্ট রেশিও করলে P1/P2 সেটা ইকুয়াল টু কত আসবে, T1/T2। এই যে দেখ P1/P2 ইকুয়াল টু T1/T2, এটাকেই আমাদের বলা হয় কি গ্যাসের প্রসেস ইকুয়েশন। ওকে, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমাদের বলা হয় কি আইসোকোরিক প্রসেসের ইকুয়েশন বা আমাদের প্রসেস ইকুয়েশন ইন আইসোকোরিক প্রসেস। ওকে, অর্থাৎ সম আয়তন প্রক্রিয়ার ইকুয়েশন। ওকে, তাহলে এই কাজটাকে তোদের কিন্তু ফার্স্ট আমাদের এই প্রসেস করার সময় দেখে নিতে হচ্ছে। এবারেতে আমাদের যে কথাটাকে বলতে পারবো সেটা হচ্ছে কি দেখতো না, ওয়ার্ক ডান। ওকে, অর্থাৎ কার্য, কার ক্ষেত্রে, আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে। তাহলে এখান থেকে লিখছি কি ওয়ার্ক ডান ইন আইসোকোরিক প্রসেস, ওয়ার্ক ডান ইন দিস প্রসেস। ওকে, আমরা শিখেছিলাম কত, ওয়ার্ক ডানের বেসিক ফর্মুলা শিখেছিলাম কত, দেখ ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ইন্টু ডিভি। সিম্পল কথা দেখতে পাচ্ছিস এখানটা ভলিউমের কোনো পরিবর্তনই হয় না। যদি ভলিউমের কোনো পরিবর্তন নাই বা হলো তাহলে আমাদের সেখান থেকে ওয়ার্ক ডানের তো কোনো সওয়ালই আসছে না। ডিভি ইকুয়াল টু 0 হলে আমাদের পেয়ে যাবো কত, ওয়ার্ক ডান ইকুয়াল টু 0। তাহলে এই প্রসেসের ক্ষেত্রে অর্থাৎ আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালু কত হয়, 0। এবারে দেখ যদি ওয়ার্ক ডানের ভ্যালু 0 হয় তখন আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কে একটু অ্যাপ্লাই করে দেখ না। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেটাকে অ্যাপ্লাই করলে কি দেখতে পাচ্ছি দেখ, আমরা তো সবাই শিখেছিলাম ডিকিউ ইকুয়াল টু কত হয়, ডিইউ প্লাস ডিডব্লিউ। আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে কি দেখে নিলাম, ডিডব্লিউ ইকুয়াল টু 0, অর্থাৎ এখান থেকে ডিকিউ ইকুয়াল টু কত পাবো, ডিইউ, তাই না? তাহলে দেখ আমাদের এখান থেকে কিসের কথা বলতে পারছি, যে যা আমরা বাইরে থেকে তাপ দেব, ওকে, তাহলে আমাদের এখান থেকে বলছে কি এক্সটার্নাল হিট
is used to convert the internal energy. External heat is used to convert the internal energy. ওকে, তাহলে দেখ এখান থেকে সিম্পল কথাটা বলে দিচ্ছে কি বাইরে থেকে যা কিছু আমি হিট সাপ্লাই দেব সেই পুরো হিটটাই কিন্তু ইন্টারনাল এনার্জিকে পরিবর্তন করতে মানে ব্যয় হবে। তাহলে বাইরে থেকে সাপ্লাই করা সমস্ত হিট আমাদের কোন কাজে ব্যবহার হবে না ইন্টারনাল এনার্জিকে পরিবর্তন করতে ব্যবহার হবে। এবারে দেখ এখান থেকে আইসোকোরিক প্রসেস মানে কি আমরা শিখলাম কি ভলিউমটা কনস্ট্যান্ট আছে। তাহলে আইসোকোরিক প্রসেসকে আমরা আরো একটা নাম দিতে পারবো, সেই নামটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। ওকে, এবারে দেখ আমি যখন তোদেরকে গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়িয়েছিলাম সেটার সময়তে কিসের কথা বলেছিলাম দেখতো, সেটার সময়তে বলিয়েছিলাম যে কিউ ইকুয়াল টু কত হয় এন সিভিডিটি, কার ক্ষেত্রে হয় না সেটা আসছে আমাদের যদি প্রসিডিওরটা কনস্ট্যান্ট ভলিউমেতে পারফর্ম করা হয়। তাহলে দেখ এখন আমরা দেখে নিলাম কি আইসোকোরিক প্রক্রিয়ার ক্ষেত্রে দেখলাম কত ডি কিউ ইকুয়াল টু ডিইউ। তাহলে ডি কিউ এর জায়গায় কত লিখতে পারবো এন সিভিডিটি ইকুয়াল টু কত পাবো ডিইউ। তাহলে দেখ আমরা এখন থেকে এটুকুনি কথা নিয়ে কিন্তু সবাই খুব সচেতন হয়ে যাব, সেটা হচ্ছে কি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি তার ভ্যালু কত আসবে এনসিপিডিটি। কেন, তার কারণ হচ্ছে দেখ ইন্টারনাল এনার্জি আমি তোদের আগের ক্লাসেতে যখন নিই তখন একটা কথা বলেছিলাম যে ইন্টারনাল এনার্জি হচ্ছে কিন্তু স্টেট ফাংশন, অর্থাৎ আমাদের ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি ফিক্স থাকে ইন্টারনাল এনার্জির কিন্তু কোনো পরিবর্তন আসবে না। তাহলে প্রসিডিওরটা যাই হোক কেন প্রত্যেকটা ক্ষেত্রেই ইন্টারনাল এনার্জির পরিবর্তনের ভ্যালুটা কিন্তু এনসিপিডিটি থাকবে। কি কথা বললাম খুব ভালো করে ক্লিয়ার থাকবে। তোদের আমি পড়ালাম কি না আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে আমরা ডিরাইভ করলাম ইন্টারনাল এনার্জির পরিবর্তন হচ্ছে এনসিপিডিটি, কিন্তু এ কথা বলছি ইন্টারনাল এনার্জির পরিবর্তন কিন্তু স্টেট ফাংশন। তাহলে প্রসিডিওরটা কি হচ্ছে সেটা কিন্তু আমাদের ইন্টারনাল এনার্জির পরিবর্তনের গল্পকে কিন্তু কোনোভাবেই এফেক্ট করতে পারবে না। তাহলে আমাদের এখান থেকে মাথায় নিয়ে নিতে হবে কি যে আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল টু ডিইউ হয়, তাই ডিইউ ইকুয়াল টু হচ্ছে কত এনসিপিডিটি। কিন্তু আমি সেটাকে যার ক্ষেত্রেই অ্যাপ্লাই করি না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের মাথার মধ্যে কি থাকবে প্রসেস যাই হোক না কেন ইন্টারনাল এনার্জির পরিবর্তন সবসময় এনসিপিডিটি হবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে যেটা শিখে নিলাম সেটা হচ্ছে কি প্রসেস যাই হোক, প্রসেস যাই হোক ওকে ইন্টারনাল এনার্জি অর্থাৎ গ্যাসের আভ্যন্তরীণ শক্তি ইন্টারনাল এনার্জি এর পরিবর্তন কিন্তু একই হবে, পরিবর্তন সেম হবে কখন যদি স্টার্টিং পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম থাকে। ওকে, এই কথাটা কিন্তু কেন যেন ভুলে না যাস। গেল কথা, এবারেতে তোরা এখন থেকে নিশ্চয়ই বুঝতে পারবি কেন আমি আগেতে যখন বলছিলাম যে যদি টেম্পারেচার ইনক্রিজ হয় অর্থাৎ ডিটি যদি আমাদের পজিটিভ হয় তখন আমাদের বলছিলাম যে ডিইউ পজিটিভ হবে। তার কারণ নিশ্চয়ই বুঝতে পারছিস, এই ইকুয়েশনটা দিকে তাকা এন আর সিবি তার ভ্যালু তো কোনোদিনও নেগেটিভ হবে না, তাহলে ডিইউ এর ভ্যালু পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা কার উপর ডিপেন্ড করে আমাদের টেম্পারেচারটার উপর ডিপেন্ড করে, বেসিক্যালি টেম্পারেচারের চেঞ্জেস এর উপর ডিপেন্ড করে। তাহলে কখন টেম্পারেচারের চেঞ্জেসটা কেমন হবে সেটার উপর ডিফাইন করে কিন্তু আমাদের ডিটারমাইন হয় যে ডিইউ এর ভ্যালু পজিটিভ হবে না ডিইউ এর ভ্যালু নেগেটিভ হবে। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্রাফস রিলেটেড টু আইসোকোরিক প্রসেস। গ্রাফ রিলেটেড টু আইসোকোরিক প্রসেস।
এখানেতে আমাদের সবসময়তে জানবি যে তিনটে পরিবর্তনশীল প্যারামিটার আছে। তিনটে পরিবর্তনশীল প্যারামিটার কে কে? একটা হচ্ছে প্রেসার, একটা হচ্ছে ভলিউম, আর একটা হচ্ছে কে টেম্পারেচার। তো আমাদের যেহেতু এখানেতে তিনটে পরিবর্তনশীল প্যারামিটার প্রেসার, ভলিউম আর টেম্পারেচার, এখানে গ্রাফ কিন্তু এই তিনটেকে রিলেট করেই হবে। বেসিক্যালি আমরা যে গ্রাফগুলো করব সেটার গ্রাফগুলোর ক্ষেত্রে থাকবে কি কি দেখতো? প্রেসার ভার্সেস ভলিউম, এটা 1 নম্বর যাবে। 2 নম্বর গ্রাফ সবসময়ের ক্ষেত্রেই যাবে কিসের কথা দেখ? সেটা হচ্ছে কি প্রেসার ভার্সেস টেম্পারেচার। আর একটা যেটা গ্রাফ যাবে সেটা হচ্ছে কি দেখতো ভলিউম ভার্সেস টেম্পারেচার। ওকে, এই তিনটে গ্রাফ কিন্তু আমাদের যে কোনো প্রসেসই হোক না কেন সেখানে আমাদের তিনটে গ্রাফকে কিন্তু শিখতে হবে। এটা আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। তো ফার্স্ট যে জায়গার ক্ষেত্রে আমরা বলছি দেখ প্রেসার ভার্সেস ভলিউম। ধরে নে ওয়াই অ্যাক্সিসে আমি দিয়ে দিলাম কাকে প্রেসারকে, এই অ্যাক্সিসে দিয়ে দিলাম ভলিউমকে। আমি কি বলেছি এর ক্ষেত্রে এই প্রসেসের ক্ষেত্রে ভলিউম কনস্ট্যান্ট, তাহলে সেখান থেকে গ্রাফ কিরকম আসবে? প্রেসারের পরিবর্তন যাই হোক না কেন ভলিউম কত থাকবে? সেম থাকবে। তাহলে এই হয়ে যাবে কি এই প্রসেসের ক্ষেত্রে অর্থাৎ আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে তোর প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ। পরবর্তী কথায় চলে যাও, প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফ। দেখ এদিকে প্রেসার, এদিকে টেম্পারেচার। আগের পাতা একটু চলতো, দেখ তো এখান থেকে কি শিখেছি প্রসেস ইকুয়েশনেতে প্রেসার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে যদি প্রেসার টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল হয় তাহলে গ্রাফ কি হবে? আমরা সবাই শিখেছি যদি কোনো দুটো কোয়ান্টিটি একটা আরেকটার সাথে প্রপোর্শনাল হয় অর্থাৎ সমানুপাতিক হয় তখন গ্রাফটা আমাদের কি হয়? একটা স্ট্রেট লাইন হয়। তাই এখানেতে গ্রাফের নেচার চলে যাবে কি এরকম একটা স্ট্রেট লাইন। এরপরেতে কি আছে দেখো ভলিউম ভার্সেস টেম্পারেচার। তাহলে ভলিউম ভার্সেস টেম্পারেচারের গ্রাফটাকে আমরা ড্র করব, তার করসপন্ডিং জিনিসটাতে চলে আয়। দেখ এই এদিকে ভলিউম নিয়ে নে, এদিকে টেম্পারেচার নিয়ে নে। গল্প কি শিখেছি বল? এই জিনিসের ক্ষেত্রে অর্থাৎ আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে ভলিউম সবসময় কনস্ট্যান্ট থাকে। যদি ভলিউম সবসময় কনস্ট্যান্ট থাকে তার গ্রাফটা কিরকম চলে আসবে? এই একটা স্ট্রেট লাইন। ওকে, তাহলে এটা দিয়ে আমরা বুঝাবো কি যে ভলিউম কনস্ট্যান্ট আছে যদিও আমরা টেম্পারেচারের পরিবর্তন করছি। তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের সবাইকে শিখে নিতে হবে। 1 মিনিট। হলো, এরপরেতে আমরা চলে যাব হচ্ছে সমচাপ প্রক্রিয়া। তাহলে আইসোকোরিক প্রসেস সম্বন্ধে এই সমস্ত কথাগুলোকে আমাদের সবাইকে রেডি করতে হবে। এরপরেতে আমরা যে কাজে চলে যাব সেটা হচ্ছে কি সমচাপ প্রক্রিয়া অর্থাৎ আইসোবারিক প্রসেস। ওকে, তাহলে এবারেতে আমরা যে প্রসেসটাকে নিয়ে ডিল করব সেটার নাম আমরা দিয়ে দিচ্ছি কি আইসোবারিক প্রসেস অর্থাৎ সমচাপ প্রক্রিয়া। তাহলে নে হেডিং নে আইসো। আইসো মানে কিন্তু কথাটা সবাই মাথায় রাখবি সেম। তাহলে এখানেতে কথাটা বলা হচ্ছে কি আইসোবারিক অর্থাৎ চাপটা সেম। ওকে, তাহলে এই প্রসিডিউরটাকে নিয়ে আমরা এবার ডিসকাশন করব। তো প্রথম কথাই আমরা এখান থেকে দেখে নিচ্ছি কি আইসোবারিক প্রসেস মানে কি দেখ প্রেসার ইজ সেম, তার মানে পুরোটাই বলে দিচ্ছি কি পি ইজ সেম। তাহলে দেখ যদি প্রেসার সেম হয় ম্যাথসের ভাষায় বলবো কি চেঞ্জ ইন প্রেসার ইকুয়াল টু 0। তাহলে সিম্পল এই দুটো লাইন তো আমরা লিখতে পারবো, বাকি কিছু কথা কি হবে না হবে পরে আসছে, কিন্তু ফার্স্ট এই দুটো লাইন তো আমরা লিখতে পারবো। এরপরেতে আমরা তাকাবো কার দিকে? এরপরে তো আমরা তাকাবো হচ্ছে গ্যাস ইকুয়েশন। ওকে, অর্থাৎ গ্যাসের সমীকরণ। গ্যাসের সমীকরণ আমরা কত শিখেছিলাম দেখতো পিভি ইকুয়াল টু এনআরটি। যদি 1 মোল গ্যাসের ক্ষেত্রে লিখে দিবি পিভি ইকুয়াল টু আরটি। প্রেসার কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে পাচ্ছিস কি ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। যদি ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার হয় তার মানে তুই জানবি আইসোবারিক প্রসেস চার্লসের সূত্র ফলো করে চলে। আইসোবারিক প্রসেস কাকে ফলো করে চলে? না সিম্পল কথা ফলো দা চার্লস ল।
এবারেতে দেখ, যদি ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়, তোরা নিশ্চয়ই বলতে পারবি কি V1/V2, সেটা ইকুয়াল টু কত আসছে, T1/T2। T1/T2। তাহলে যদি আমাদের আইসোকোরিক বারিক প্রসেসের ইকুয়েশন বলি, এটা আসবে কি, আইসোবারিক প্রসেসের ইকুয়েশন। তাই এটাকে আমরা বলছি কি, প্রসেস ইকুয়েশন। এবারেতে দেখ, আমরা কিন্তু সবাই একটা সিম্পল লাইন শিখেছি, মানে এটা থেকেও বলতে পারবি না আমরা জানি না, সেটা আসছে কি ভলিউম ইজ প্রপোর্শনাল টু 1/2। মানে আমরা সবাই শিখেছি কি, দেখতো যে ডেনসিটি ইকুয়াল টু কত হয়, মাস বাই ভলিউম। তাহলে দেখ, যদি আমি এখান থেকে প্রথম ঘটনার ক্ষেত্রে যখন ভলিউম ছিল V1, তখন ডেনসিটিকে লিখলাম কত, ρ1। তাহলে দেখ, যখন আমাদের ডেনসিটি হবে ρ2, তখন নিশ্চয়ই ভলিউম ছিল কত, V2। তাহলে এই যে কথাগুলো, এই কথাগুলোকে যদি আমি এই ইকুয়েশনটাতে বসানোর চেষ্টা করি, আমি কিরকম কথা লিখতে পারবো দেখো। আমি বলছি কি ρ2/ρ1, তার ভ্যালু কত আসবে দেখ না, M/V2 ইন্টু V1/M, বাস ঘুরিয়ে লিখলাম, মানে সেটার ভ্যালু কত পাবো, V1/V2। আবার দেখ না, V1/V2 ইকুয়াল টু তো কত থেকে নিয়েছি, T1/T2, তাই না? তাহলে ডাইরেক্ট আমি বলতে পারবো, এই লাইন দুটোকে রিলেট করতে পারবো। এই লাইন দুটোকে যদি রিলেট করি, আমি কি কথা দেখতে পাচ্ছি দেখতো, ρ2/ρ1, ওকে, সেটা ইকুয়াল টু কত, T1/T2। মানে আমরা লিখতে পারবো কত, T1 ইন্টু ρ1 ইকুয়াল টু ρ2 ইন্টু T2। মানে সেখান থেকে বলবো কি, রো ইন্টু টি ইকুয়াল টু হবে কত, কনস্ট্যান্ট। তাহলে রো ইন্টু টি সেটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই জিনিসটাকে আমরা কি বলবো না, আইসোবারিক প্রসেসের ইকুয়েশন। তাহলে রো ইন্টু টি ইজ কনস্ট্যান্ট কখন হবে, যদি আমরা সবাই শিখে নিই when pressure is constant। তাহলে যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে, ডেনসিটি ইন্টু টেম্পারেচার, তার মাল্টিপ্লিকেশনটাও কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটাও ছোট্ট একটুখানি জিনিস, যেটা কিন্তু আমাদের সবাইকে শিখে রাখতে হবে, আমাদের কিন্তু কাজে লাগবে এই প্রসিডিউরটা। এবারেতে তাহলে দেখ, এই দুটো জিনিস মানে ইকুয়েশন গুলোকে শিখে নিলাম, প্রেসার কনস্ট্যান্ট থাকবে, সমস্ত জিনিস শিখে নিলাম, কার ক্ষেত্রে শিখে নিলাম, আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে শিখে নিলাম। এবারেতে আমরা যেটাকে নিয়ে মাথা দেব, সেটা হচ্ছে কি, আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালু কত হয়। ওকে, তাহলে ওয়ার্ক ডান ইন কেস অফ সমচাপ প্রক্রিয়া, অর্থাৎ সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে সম্পাদিত কার্য বা ওয়ার্ক ডান ইন আইসোবারিক প্রসেস। চল সেটাকে নিয়ে ডিসকাশন করি। তো দেখ, যদি সেটাকে নিয়ে ডিসকাশন করতে চাই, কি কি জিনিস দেখতে পাচ্ছি আর কি কি জিনিস নোট ডাউন করতে হবে দেখ। প্রথম প্রথম কথা, দেখ, ওয়ার্ক ডান ইন আইসোবারিক প্রসেস। হলো, আমরা ফর্মুলা কত শিখেছিলাম, W ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পি ইন্টু টিপি, এবং এটাও আলোচনা করেছিলাম, যদি আমাদের ওই ভলিউমটা কোথা থেকে কোথায় চেঞ্জ হচ্ছে জানা থাকে, সেটা ইন্টিগ্রেশনের লিমিটের সময় বসাতে হয়। এবারে তোরা বল যে প্রেসার তো কনস্ট্যান্ট, তাহলে প্রেসার ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। ডিভি এর ইন্টিগ্রেশন কত হয়, সবাই আমরা শিখেছি কত, ভি। তাহলে আমাদের সেটা ভ্যারি করছে কোথা থেকে, সবাই জানি V2 V1 থেকে V2। তাহলে সেটাকে লিখতে গেলে আমরা কত লিখে দেবো, P ইন্টু V2 মাইনাস V1। তাহলে দেখে নিচ্ছি কি, দেখ, আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান কত আসছে, P ইন্টু V2 মাইনাস V1। মানে সংক্ষেপে আমরা কত লিখতে পারবো, P ইন্টু ডেল্টা V। তাহলে আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান সিম্পল লাইনে আমরা লিখবো কত, P ইন্টু ডেল্টা V। এবারে দেখ, তোরা একটুখানি যদি অ্যানালিসিস করিস, তোরা সবাই শিখেছিস কত, পিভি ইকুয়াল টু এনআরটি। দেখ, প্রেসার তো কনস্ট্যান্ট ছিল, তার কথা তো ছেড়ে দে, মানে এটাকে যদি আমি পার্সিয়াল ডেরিভেটিভ করি, আমি কত পাবো দেখ তো, পি ইন্টু ডিভি। মানে বেসিক্যালি আমি এটাকে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, পিভি ইকুয়াল টু এনআরটি ছিল, পার্সিয়াল ডেরিভেটিভ করছি, কত পাবো দেখ, পি ডিভি প্লাস ভি ইন্টু ডিভি ইকুয়াল টু এন আর ডিটি। হলো, কেন এন আর আর তো কনস্ট্যান্ট, এন এবং আর তো কনস্ট্যান্ট, সেটা তো আর ডেরিভেটিভ কিছু আসবে না।
এবারে দেখ এই প্রসিডিওরের ক্ষেত্রে আমরা সবাই কি শিখে নিয়েছি, ডিপি ইকুয়াল টু জিরো, কেননা চেঞ্জ ইন প্রেসার জিরো। তাহলে এই যে টার্মটা সেটাও জিরো হয়ে গেল। তাহলে তোরা লিখতে পারবি কত, পি ইন্টু ডিভি ইকুয়াল টু এন আর ডিটি। দেখ ডি গুলোর বদলে যদি শুধু ডেল্টা লিখে দিস, তাহলে পি ইন্টু ডেল্টা পি সেটা ইকুয়াল টু কত আসছে, এন আর ডেল্টা টি। তাহলে দেখ আমাদের যে আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান না, সেই ওয়ার্ক ডানের আরো একটা ফর্মুলা আমরা লিখতে পারবো, সেটা আসছে কত দেখ তো, এন আর ডেল্টা টি। তাহলে দেখ আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের জন্য এটাও যেমন একটা ভ্যালিড ফর্মুলা, এটাও কিন্তু একটা ভ্যালিড ফর্মুলা। দুটো ফর্মুলাকে কিন্তু আমাদের মানে প্যারালালি মনে রাখতে হবে। তো দেখ এই জিনিসটা কিন্তু আমরা এখন শিখে নিলাম। এবারেতে আমরা এই লটাকে অ্যাপ্লাই করব কার ক্ষেত্রে না, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাকে এর ক্ষেত্রে অ্যাপ্লাই করবো, মানে আইসোবারিক প্রসেসটাকে অ্যাপ্লাই করবো কার উপরেতে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর উপরেতে অ্যাপ্লাই করবো। মানে আমি যদি ধর এখান থেকে লিখি ফর, বা ফ্রমই লিখ না, ফ্রম ফার্স্ট ল। আমি যখনই ফার্স্ট ল বলছি আমরা বুঝে নেব কি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ফর্মুলা কত শিখেছিলাম দেখতো, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। আচ্ছা দেখ আমাদের হিট কি দিচ্ছি, হিটটা কিসে দেখছি, প্রেসার কনস্ট্যান্ট রেখে দিচ্ছি, কারণ আইসোবারিক প্রসেস মানেই তো কি প্রেসারটা কনস্ট্যান্ট আছে। তাহলে দেখ যদি আমাদের হিট প্রেসার কনস্ট্যান্ট রেখে দিই, সবাই আমরা শিখেছি যে প্রেসার কনস্ট্যান্ট রেখে দিলে আমাদের কি লিখতে হয়, এনসিপিডিটি, ইন্টারনাল এনার্জির পরিবর্তন। একটু আগেই তোদের শেখালাম যখন আমি আইসোকোরিক প্রসেস শেখালাম, যা কিছুই করি না কেন প্রসেস যাই হোক না কেন ইন্টারনাল এনার্জির পরিবর্তন কিন্তু এনসিপিডিটি হবে। তাহলে সেই কথাটাকে যদি মাথায় রাখি, আমি এখানটাতে কত লিখতে পারবো রে, এনসিপিডিটি প্লাস ডিডব্লিউ। ডিডব্লিউ মানে কত, এটাও তো শেখালাম আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান কত, এনআরডিটি। তাহলে এখান থেকে আমাদের লিখছি কত দেখ, এখান থেকে লিখছি প্লাস, এক মিনিট, প্লাস এন আর ডিটি। সব জায়গা থেকে দেখ এনডিটি এনডিটি কেটে বাদ চলে যাবে, তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম কত, সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর। তাহলে এখান থেকে তোরা পাচ্ছিস কি দেখ, সিপি মাইনাস সিভি সেটা ইকুয়াল টু হচ্ছে কত, আর। ওকে, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে আমাদের বলা হয় কি মেয়রস ফর্মুলা। হলো। তাহলে দেখ এই জিনিসটার মধ্যে কিন্তু আমাদের ভুল করলে চলবে না। আর দেখ তোদের আগেও আমি আরো একটা জিনিস শিখিয়েছিলাম, সেটা শিখিয়েছিলাম কত দেখো, সিপি বাই সিভি সেটা ইকুয়াল টু আসছে কি গা। তোদের কিন্তু কেউ এখন থেকে যেন আগের চ্যাপ্টার আর এই চ্যাপ্টার মিলিয়ে তোদের যেন কেউ ভুলে না যাস এই কথাটা। আমি যে লিখছি দেখ সিপি, খুব ভালো করে শোন, এখানে কথাটা একটুখানি টেকনিক্যাল কথা, খুব ভুল হয়। আমি কিসের কথা বলছি দেখ, আমি বলছি সিপি, ভালো করে দেখ, হ্যাঁ বলছি কি মেয়রস ফর্মুলা কি বলছে, সিপি মাইনাস সিপি, সরি একটু দাঁড়িয়ে থাকো। দেখ আমি কার কথা বলছি, ফ্রম মেয়রস ফর্মুলা। দেখছি কি দেখ তো, সিপি মাইনাস সিভি সেটা ইকুয়াল টু দেখছি কত আর। এখানে কিন্তু মাথার মধ্যে রাখবি দেখ বড় হাতের সিপি এটা কিন্তু ক্যাপিটাল সিপি, ওকে, সেটা মানে আমাদের কি বলছি, মোলার স্পেসিফিক হিট। মোলার স্পেসিফিক হিট কোথায় না, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। কেন লিখছি আমি একটুখানি তোদের কাছে ক্লিয়ার হব। হলো, বড় হাতের সিপি সেটা মানে বলা হয় কি মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ওকে, এবারেতে দেখ আমরা সবাই কি শিখেছিলাম, কিউ মানে হিট, তার ফর্মুলাকে আমরা কতখানি শিখেছিলাম দেখতো,
NCDT, তাই তো? কিউ মানে তো আমরা লিখেছিলাম কত, NCDT। সেটাকেই বলেছিলাম কি যদি কনস্ট্যান্ট প্রেসারেতে হয় তখন আমাদের এখান থেকে সি এর ভ্যালুটা কত হয়ে যায়, সিপি হয়ে যায়, বা আমাদের যদি কনস্ট্যান্ট ভলিউমেতে হয় সি এর ভ্যালুটা সিভি হয়ে যায়। ওকে, মানে আমাদের এখান থেকে লিখছে কি দেখতো, এন বড় হাতের সি লিখছে, কিন্তু ভুল করবি না, সিপি ডিটি কার ক্ষেত্রে হয়, আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে। এবারেতে এখান থেকে স্মল এনটা কি থাকে না, তোরা সবাই শিখেছিস স্মল এনটা হয় হচ্ছে নাম্বার অফ মোল। এবারে দেখ যদি আমাদের এখান থেকে নাম্বার অফ মোলের টার্মে না করে, নাম্বার অফ মোলের টার্মে না করে আমি করতাম কি এটাকে মাসের টার্মে করতাম, তখন আমাকে এখান থেকে কি লিখতে আসতো, তখন আমাকে এখান থেকে লিখতে আসতো এম এস এস লিখি, বা অনেক সময় সেটাকে কিন্তু আমি ছোট হাতের সি দিয়ে লিখি। এখান থেকে তফাৎটা বোঝার চেষ্টা কর, আমি এখান থেকে সিপি লিখেছিলাম, এই সিপিটাকে আমি ক্যাপিটাল সিপি এর কথা বলছিলাম। আমি এখন যেখান থেকে সি এর কথাটা বললাম, এই সিটাকে কিন্তু আমি স্মল সি এর কথা বলছি। ওকে, এটাকে আমি কিন্তু স্মল সি এর কথা বললাম। তাহলে দেখ এখানটার ক্ষেত্রে আমাদের ঘটনাটা কি চলে আসতো না, কিউ ইকুয়াল টু এম সি ডিটি। এখান থেকে এমটা কি আসতো, নিশ্চয়ই বুঝতে পারছিস, এমটা আসতো মাস অফ দ্য সাবস্ট্যান্স, মাস অফ সাবস্ট্যান্স। বোঝা গেল কথা? তাহলে দেখ যদি আমি দুটো জিনিসকে কম্পেয়ার করি তাহলে আমাদের এখান থেকে একটা কথা লিখতে পারতাম এরকম ভাবে, দেখ এনসিপি, মানে আমি এখান থেকে কনস্ট্যান্ট প্রেসারেতে করেছিলাম বলে তাই আমাদের ক্ষেত্রে এটা আসছে কত, এনসিপি, সেটা ইকুয়াল টু তোদের আসতো কত, সিপি না বলে আমি বলবো কি নর্মাল প্রসিডিওরতে করেছি, আমি জানি না সেটা সিপি হতে পারে সিভি হতে পারে, সেটার কথা আমি বলবো না, জাস্ট আমি বলছি এখানে আইসোবারিকের জন্য সিপির কথা বলেছিলাম। মানে আমি নর্মাল প্রসিডিওরের কথা বললে আমি কি লিখতে পারবো, কিউ ইকুয়াল টু নাম্বার অফ মোলের টার্মে লিখলে কত লিখবো, এন বড় হাতের সি ইন্টু টিটি, যেখানে সি কে বলছে কি মোলার হিট ক্যাপাসিটি। আর যদি আমি গ্যাসের টার্মে লিখি তাহলে কত লিখবো, এম ছোট হাতের সি, এটা আমি কিন্তু ছোট হাতের সি লিখলাম, ইন্টু টিটি। তাহলে দুটোকে কম্পেয়ার করলে আমরা কত পাচ্ছি, এন ইন্টু বড় হাতের সি ইকুয়াল টু স্মল এম ইন্টু ছোট হাতের সি। তাহলে দেখ এখান থেকে একটা কথা বলতে পারবো, বড় হাতের সি সেটা ইকুয়াল টু কত আসছে, স্মল এম বাই স্মল এন ইন্টু ছোট হাতের সি। তাহলে মাসকে এখানে কি দিয়ে ভাগ করছে, স্মল এম বাই স্মল এন, তাকে আমি ভাগ করছি কি কে দিয়ে, মাস বাই নাম্বার অফ মোল। তাহলে মাসকে যদি আমি নাম্বার অফ মোল দিয়ে ভাগ করি আমরা সেখান থেকে কি পাই বল, তোরা সবাই নিশ্চয়ই বলতে পারবি, মাসকে নাম্বার অফ মোল দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা সেখান থেকে কি পেয়ে যাবো, নিশ্চয়ই পাবো হচ্ছে মোলার মাস, তাই তো? তাহলে দেখ যদি তোরা মোলার মাস পেয়ে যাস, তোরা এবারে তো অনেক কোয়ান্টিটির মোলার মাস জানতে হবে বা তোরা জানিস, যেমন তোদের কথা বলছি কি ধরতো, আমাদের বলছি নাইট্রোজেনের মোলার মাস, তোদের নাইট্রোজেনের মোলার মাস কত বসবে বলবি বল, সবাই শিখেছিস নাইট্রোজেনের মোলার মাস কত হয় 28, মানে আমি এখান থেকে বলছি মোলার মাস অফ নাইট্রোজেন, তাহলে আমি সেটাকে মোলার মাস তো তাই আমি সেটাকে ক্যাপিটাল এম দিয়ে ডিফাইন করলাম। মানে আমাদের এখান থেকে বক্তব্য আসছে কি দেখ তো, স্মল মানে আমাদের এখান থেকে লিখছি কি দেখ, ক্যাপিটাল সি সেটা ইকুয়াল টু আমরা কত লিখে দিচ্ছি না, মোলার মাস ইনটু স্মল সি। ওকে, মানে আমাদের এখান থেকে যেটা জানার জন্য বলছি, আমাদের এটাকে বলা হয় কি মোলার স্পেসিফিক হিট, মোলার স্পেসিফিক হিট ইকুয়াল টু কত আসবে দেখ, এম মানে আসছে কি মোলার মাস মাই ইনটু গ্রাম স্পেসিফিক হিট, স্মল কে বলা হয় কি গ্রাম স্পেসিফিক হিট। ওকে, তাহলে দেখ আমাদের এটা অনুযায়ী যদি একটুখানি বদল নিয়ে আসি, দেখ কিসের কথা বলছি, আমাদের কাছে ছিল কি মেয়র ফর্মুলা, মেয়ার ফর্মুলাতে কত শিখেছিলাম দেখ তো, বড় হাতের সিপি মাইনাস বড় হাতের সিপি ইকুয়াল টু ক্যাপিটাল আর। বড় হাতের সিপি সেটাকে আমরা কতখানি দিয়ে লিখলাম রে, এম ইন্টু ছোট হাতের সি, তাহলে ছোট হাতের সি এর ক্ষেত্রেও সেটা আসবে কি ছোট হাতের সিপি মাইনাস এম ইন্টু ছোট হাতের সিপি ইকুয়াল টু, তাহলে যদি আমাদের এখান থেকে সিপি মাইনাস সিপি অর্থাৎ ছোট হাতের সিপি মাইনাস সিপি বলে, সেটার ক্ষেত্রে ভ্যালুটা কত আসবে, আর বাই এম। মানে আমাদের যদি এটা বলি ফর নাইট্রোজেন গ্যাস, ছোট হাতের সিপি মাইনাস ছোট হাতের সিপি অর্থাৎ গ্রাম স্পেসিফিক হিট
অ্যাট কনস্ট্যান্ট প্রেসার মাইনাস গ্রাম স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তার ভ্যালুটা কতখানি পেয়ে যাবো দেখ না, সিম্পল কথা, R/28। ওকে, তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে আমাদেরকে। এই ফর্মুলাটা কার ক্ষেত্রে বলেছে, বড় হাতের টার্মে বলেছে না ছোট হাতের টার্মে বলেছে, কোন টার্ম অনুযায়ী বলেছে সেটা অনুযায়ী দেখে কিন্তু আমাদেরকে এই জিনিসটাকে অ্যান্সারটাকে করতে হবে। মানে আমাদের একটুখানি ক্রিটিক্যালি সচেতন থাকতে হবে, না হলেই কিন্তু আমাদের এখান থেকে উত্তরটা ভুল হয়ে যাওয়ার চান্সেস থাকবে। হলো, এরপরের কথায়, এরপরের কথায় তোরা বলছিস কিরকম কথা দেখ না, এই প্রসেসের ক্ষেত্রে আমরা দেখে নেব হচ্ছে গ্রাফগুলোকে দেখে নেব। ওকে, এই প্রসেসের ক্ষেত্রে গ্রাফগুলোর ক্ষেত্রে ওই তিনটে গ্রাফই থাকবে। দেখ, প্রেসার, ভলিউম, টেম্পারেচারের গ্রাফ। মানে আমরা কার কার কথা বলবো দেখ তো, মানে প্রেসার ভার্সেস ভলিউম, ঠিক আগেরটাতে যেরকম বললাম, প্রেসার ভার্সেস টেম্পারেচার। আর কার কথা করব না, সেটা আসছে ভলিউম ভার্সেস টেম্পারেচার। তিনটে গ্রাফ হবে, আমরা সেটাকে প্রত্যেকটাকে একটা একটা করে দেখে নেব। তিনটে গ্রাফকে আমি একটা একটা করে দেখি, দেখ কি রকম সিচুয়েশনটা পাবো। ফার্স্টটা আমরা দেখব, ফার্স্টেরটা দেখলে কি দেখছি দেখ তো, মানে এক নম্বরটা প্রেসার ভার্সেস টেম্পারেচার। দেখ না, এখানে কিন্তু চাপ প্রক্রিয়া ছিল, মানে প্রেসার তো কনস্ট্যান্টই থাকবে। তাহলে প্রেসার ভার্সেস ভলিউম, সেটার ক্ষেত্রে গ্রাফটা কি আছে, প্রেসার কনস্ট্যান্ট, এই স্ট্রেট লাইন। দু নম্বরেরটা কি আছে, প্রেসার ভার্সেস টেম্পারেচার। তুই যাই কর না, প্রেসার তো কনস্ট্যান্ট, তাহলে সেখানে তো এখানে তো গ্রাফটা কি আসবে, এরকম স্ট্রেট লাইন। তিন নম্বর গ্রাফটা, তিন নম্বর গ্রাফটা তোদের কি আছে, প্রেসার ভার্সেস নয়, এখানে কি আছে, ভলিউমের সাথে টেম্পারেচার। তোদের কি শেখালাম একটু আগে, যা আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে কি শিখেছি, ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে দেখ, যদি ভলিউম টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল হয়, আমরা কি করতে পারবো, গ্রাফটাকে একটা স্ট্রেট লাইন ড্র করে দেবো। তাহলে এটা চলে গেল কি আমাদের ভলিউম ভার্সেস টেম্পারেচারের গ্রাফ। ওকে, তাহলে এই রকম ভাবে তোদের আমরা শেষ করলাম কোন টপিকটাকে না, আইসোবারিক প্রসেসটাকে দেখে নিলাম। তো এই জিনিসগুলোকে তোরা মাথার মধ্যে রাখবি এবং নিজেরা নিজেরা এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবি, তাহলেই তোরা দেখতে পারবি যে তোরা কিন্তু এই জিনিসটা সম্বন্ধে একটু ঠিকঠাক রেডি হয়ে যাবে। গেল, তো থাক আজকে এই পদ্ধতিটা অবধি। পরের ক্লাসেতে আমরা আইসোথার্মাল প্রসেস এবং অ্যাডিয়াবেটিক প্রসেসকে নিয়ে ডিসকাশন করবো। চল আজকের মতো বাই, টাটা।